হ্যালো। হ্যাঁ, বলুন, হ্যাঁ, বলুন। মোনালিদা নমস্কার। ভালো আছেন? এই চলছে, চলছে, হ্যাঁ, বলছি চলছে। আপনার ফেসবুকে আমরা দেখলাম যে আমরা হ্যাঁ, তো হ্যাঁ, জানি যে 18 তারিখে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি রয়েছে। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ইতিমধ্যেই হ্যাঁ, দেখলাম 14ই আগস্ট আপনারা রাজ্য সরকারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্সের হ্যাঁ, নাম হ্যাঁ, প্রভাত কুমার মিশ্রের সঙ্গে আলোচনা করেছেন ডিএ সম্পর্কিত বিষয়ে। বিষয়টি যদি একটু খুলে বলেন। হ্যাঁ, দেখুন আমরা অনেকগুলো বিষয় এবং প্রত্যেকটা প্রায় ২ ঘন্টার উপরে আলোচনা হয়েছে। হ্যাঁ, গ্র্যান্টিং এজ এর কথা আমরা বলেছি। ১ম এই গ্র্যান্টিং এজ দিয়ে আমার প্রেসিডেন্ট শুরু করেছে। হ্যাঁ, হুম, বিস্তারিত কথা হয়েছে। তিনি বলেছেন তাদেরকে সরকার বকেয়া দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন হুম, এবং সেই পরিপ্রেক্ষিতটা বলেছেন যে কোর্টের অর্ডারে না। সেটা হুম, পরিষ্কার উনি বলেছেন যে কোর্টের অর্ডারে কোনো কিছু বলা নেই। হুম, যেটা হচ্ছে পূর্বের যে একটা অর্ডার ছিল, কোন সরকার বলেনি। আমরা তো বুঝতে পেরেছি 998 FP2, হুম, হ্যাঁ, ডেটেড 13ই মার্চ 2026, যেটা হুম, হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আগে একদিন সাংবাদিক সম্মেলনে বললেন যে শিক্ষক অশিক্ষক বোর্ড কর্পোরেশন তাদের সবাইকেই দিয়ে দেওয়া হবে। 15 তারিখ বলেছিলেন, হুম, 15ই মার্চ। হুম, কিন্তু অর্ডারটা বেরিয়েছে ওই 13 তারিখের ডেটে। কিন্তু আমরা আমাদের হস্তগত হয়েছে 15 তারিখে ওনার বক্তব্যের পর। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। গভর্নমেন্ট অর্ডার, সেই অর্ডারকে কোর্ট করেই মানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স বলেছে যে গ্যারান্টি এইডদের দেওয়া হবে। দ্বিতীয় নম্বর, যেটা বলেছি যে কলকাতায় কেএমসি এলাকায় এখনো ডিএ পাচ্ছে না। খুব দুর্ভাগ্যজনক, দুঃখজনক। তাদের যে বয়স হয়ে গেছে, এই বার্তাগুলো যখন দিয়েছি তখন উনি হঠাৎ বললেন যে না, দেওয়া তো শুরু হয়েছে। দাঁড়ান, উনি সঙ্গে সঙ্গে ফোন করলো। হুম, মনে হচ্ছে এইদিকে ফোন করেছে। ফোন করার পর তখন আমি সেটা বললে তো আমরা দেওয়া শুরু হয়েছে এরকম তো আমরা অনেক শুনছি, কিন্তু কোনো মানে ইনফরমেশন তো আমরা পাচ্ছি না। হুম, হ্যাঁ, তারপরে উনি আবার বললেন সেটা পরিষ্কারভাবে একটা মেসেজ তার কাছে আসলো। হুম, মেসেজটা যদিও তিনি আমাদেরকে ফরওয়ার্ড করেনি, ফরওয়ার্ড করেছে তার পিএ। হুম, পরবর্তীকালে পিএ ফরওয়ার্ড করেছে। সেখানে আমরা দেখেছি যে 9টা ব্যাংক সেখানে মানে ওই দিন দেখালো। কবে সেটা মানে আমরা গেলাম 14 তারিখে। হ্যাঁ, হুম, দেখলাম যে ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক, টোটাল 7,039 জন যে মেসেজটা আমাদের পাঠিয়েছে। হুম, তা সেটার পরে আরো 2 দিন 3 দিন কেটে গেছে। আমার কাছে ফোন করে অনেকে বলেছে মলয়বাবু আমি পেয়েছি, কিন্তু অনেকটা কম। দেখুন, অনেকটা কম তো বলার কোনো প্রশ্ন ওঠে না। কম যে দিচ্ছে তো আমরা বারবার বলছি যে আমাদের এখানে 43% পেয়ে পাইনি। সেই পরিপ্রেক্ষিতে আমরা যখন এইটা তুললাম যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আপনারা ডিএটা কেন দিচ্ছেন না, হুম, আপনারা কেন ওয়েস্ট বেঙ্গল সিপিআই অনুসারে দিচ্ছেন, বললো যে দেখুন ওয়েস্ট বেঙ্গল সিপিআই বলে কিছু নেই, সেটা উনি নিজেই স্বীকার করলো। হুম, আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই দিয়েছি। হুম, 1/1/2007 থেকে 31/12/2007, এই যে পিরিয়ডটা 1 বছর, সেটা কিন্তু ওই 1982-কে 100 ধরে সেখানে যে টোটাল যে ডিএটা হয়েছিল সেটা 607%। বুঝতে পেরেছ? হুম, এইটার উপর ভিত্তি করে ওরা পরবর্তীকালে জেরগুলো টেনে গেছে, কিন্তু সেটা 1 বছর দিয়েছিল। আমি বললাম যে হ্যাঁ, আমরা জানি এটা, আমরা কোথাও এটা উল্লেখ করিনি। সত্যি কথা বলতে কি, যে পঞ্চম বেতন কমিশনের 1/1/7 থেকে ওখান ওই 1/1/7 থেকে 31/12/7 পর্যন্ত এটা কিন্তু ওই 607 পয়েন্টে ক্যালকুলেশন করা হয়েছে। যত এক পয়েন্ট বছর সেটা বাড়বে, তো চতুর্থ ধরে যত মনে হয়। পয়েন্ট বাড়বে, না না, পঞ্চম বেতন কমিশন, পঞ্চম ধরে, পঞ্চম পঞ্চম ধরে। বেতন, কিন্তু হুম, তার পরবর্তীকালে কিন্তু ওটা 536 36। হয়েছে। হুম, 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 আমাদের কিন্তু ডিএটা দিতে বলেছে 1/4/2008 থেকে, তখন হুম, কিন্তু 536। হুম, তা সেটা আমরা বললাম, যে বললো ওইটাই টানা হয়েছে বলেই আপনাদের কম হয়েছে।
এটা স্বীকার উনি করলো, স্বীকারটা করেছে, যাই হোক ভালো হয়েছে, এটা তো আইনের ব্যাপার, আমরা ওই ব্যাপারটা বলতে পারবো। হুম। বললো যে না, কোনো মতে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিপিআই অনুসারে দেওয়া হয়নি। পরবর্তীতে তো বেড়েছে ডিএটা, তাহলে সেক্ষেত্রে ওই পুরনো হিসাব ধরে 19 পর্যন্ত যে টেনে যাচ্ছে, না। এটার কি কোনো হ্যাঁ, বাস্তবতা আছে? না, বাস্তবতা তো নেই। ওরা তো স্বীকার তো করলো যে 605 পয়েন্ট ধরে করেছে, কিন্তু সেটা তো হবে না, সেটা নিজে বুঝতে পেরেছে। হুম। আমি যখন এই ব্যাপারটা দিলাম, কি দিলাম, যে 74% সেন্ট্রাল গভর্নমেন্টের, আমাদের 74% চতুর্থ বেতন কমিশনের যে ডিএটা টোটাল, হুম। তারপরে তো সেটা তো পরবর্তী বেতন কমিশনের স্কেল হবে। তাহলে সেখানে তারপরে যে মানে ওই যে পয়েন্টে বেতন বৃদ্ধি হয় সেটা হচ্ছে 1.4। হুম। 1.4 গুণিতক বেতন বৃদ্ধি হয়েছিল পঞ্চম বেতন কমিশনের স্কেলে। হুম। এবার পঞ্চম বেতন কমিশন, যেটাতে আমাদের মামলা, হুম। সেটাতে আপনি জানেন 1.86, আমাদের 1.86। 86। তাহলে কি হলো, টোটাল ডিএটার উপরই তো ক্যালকুলেশন হয় পরবর্তী ইসে। তাহলে তাহলে ওদের যেভাবে দিয়ে দিয়েছে আমরা তো সেভাবেই দিয়ে পাবো। একদম এবং একদম। আরো একটা কথা বললাম, যেখানে ডিএটা আপনারা দিয়েছেন, আমরা তো 125 পেয়েছি তো, কারণ 100 সময় 25% 4 কিস্তি একসঙ্গে দিয়ে আপনারা সমতা, মানে আমাদের সরকার সমতা এনেছে 125। হ্যাঁ, হ্যাঁ। আর সেন্ট্রাল গভর্নমেন্ট নির্দিষ্ট নিয়ম মতো দিয়েছে ওদের 125। ওদের হয়ে গেছিল 1/1/16-তে, আমাদের সেটা হয়েছে 1/1/19-এ। তারপরে তো বেতন কমিশন হয়েছে। হ্যাঁ। তাহলে ডিএটা দিয়ে দেওয়ার পর আপনারা কি ডিএ কেটে নিতে পারেন? কেটে না। নিয়েছেন তো, কেটে নিয়েছেন তো। হ্যাঁ, তাহলে হিসাবে এই যে যখন আসছে না 6 এখন। শতাংশ, হ্যাঁ, হুম। কেটে নিয়েছেন তো, পরিষ্কার দেখিয়ে দিলাম। তাহলে 125-এর উপর ফিটমেন্ট ফ্যাক্টর হবে 125-এর উপর, আর ডিএটা যখন ক্যালকুলেশন হবে তখন আপনারা ডিএটা আমরা পেয়েছি হ্যাঁ, পুরনো হিসাবে দেবেন। 125 পর্যন্ত আমরা তো ডিএ পেয়েছি। হ্যাঁ। তাহলে তিনি কিভাবে 50% ডিএ 25% দেখায়, হুম। কিভাবে 54% দিয়ে 25% দেখায়? এইভাবে কেটে নিতে আপনারা পারেন, সেটা বললাম। এবং আর তারপরে আবার উদাহরণ টেনেছি যে দেখুন, এবার আমাদের ডিএ এখনো পর্যন্ত 18%। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে অক্টোবর থেকে, তাহলে 18-এর সঙ্গে 20, 38 হয়েছে। এবং মুখ্যমন্ত্রী নিজেও বলেছে আপনারা আরো 22% ডিএ পাবেন। আপনি জানেন না কেন 22% বলেছে? 60% দিয়ে, মানে শেষ হয়ে গেছে। মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সপ্তম বেতন কমিশনের যে 10 বছর সেটা শেষ হয়ে গেছে, তাতে টোটাল দিয়ে হয়েছে 60%। হ্যাঁ। আর আমাদের এখন আছে 18, অক্টোবরে হবে 20, বা 18 আর 20, 38, 38 আর 22ও দিতে হবে। দিতে হবে। কেন দিতে হবে? না হলে বেতন কমিশন হবে না। সে এক তাহলে মাসের জন্য দেখুন, দিলেও দিতে হবে। হ্যাঁ, তাহলে দেখুন ফিটমেন্ট ফ্যাক্টরটা ওই 60-এর উপরই হবে। হুম। ফিটমেন্ট ফ্যাক্টরটা 60-এর উপরে। আর এটা এই যে রাজ্যের যে বেতন কমিশন, সে স্কেল তৈরি করতে পারবে না যতক্ষণ না সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করবে। হুম। সেন্ট্রাল গভর্নমেন্টের ফিটমেন্ট ফ্যাক্টর, আমাদেরও ফিটমেন্ট ফ্যাক্টর, সেম এটার হবে, ব্যতিক্রম ঘটাতেই পারবে না। তাহলে কি হলো, যাই হোক, উনি আমরা তো যখন ডিএটা বুঝলো। পেলাম, আমরা তো ডিএটা পেলাম 60%। হ্যাঁ, হ্যাঁ, দেখুন হ্যাঁ। পাইনি, আমরা কেন কেসটা করেছিলাম তখন আমি বুঝিয়ে দিলাম যে আমরা কিন্তু 60% পাবো, কিন্তু ব্যাকলগটা আমরা পাচ্ছি না। একটা উদাহরণ দিচ্ছি স্যার, আপনি দেখুন, যে এপ্রিল মাসে 4% দিয়ে ঘোষণা করেছিল, এবং সেটা ওই বাজেট বইতে পরিষ্কারভাবে বোল্ড করে লেখা আছে, হুম। আমরা দেখেছি। তাহলে এই যে বাজেট, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলে, আমরা 8 মাসের বাজেট করেছি বলে। তো কেন 8 মাসের বলেছে? কারণ 4 মাসের বাজেটটা বিগত সরকার করেছে। করে গেছে। সরকার তো কন্টিনিউ প্রসেস, তাহলে 4 মাস করেছে বিগত সরকার, 8 মাস করেছে বর্তমান সরকার, এই 1 বছরের বাজেট। তাহলে বাজেট বই পরিপ্রেক্ষিত যে সকল গুলো নিল বর্তমান সরকার, আর আমাদের 4% ডিএটা নিল না। কেন নিল না? 4% দিলে পরে আর কিছু দরকারও হতো না, অক্টোবরেও দরকার হতো না। প্রত্যেক মাসে আমরা 4 করে, তাহলে 4 7 28% দিয়ে পেতাম অক্টোবরে। সেটা তো করলো না। এই নিয়ে আমাদের বহু আলোচনা হয়েছে। যাই হোক, উনি যখন বুঝতে পেরেছে যে সমস্যাটা কোথায়, সেই হ্যাঁ, সমস্যা নিরসনের জন্য কি কোনো প্রতিশ্রুতি দিয়েছে? দেখুন প্রতিশ্রুতি, এখন তো মামলাটা চলছে যেভাবে ডিএটা প্রায় দেওয়া, মানে অলরেডি
প্রসিডিওরটা শুরু হয়েছে এবং বলতে পারেন যে 100% তারা কার্যকর করেছে। কেন বলছি 100% কার্যকর করেছে? যারা অবসরপ্রাপ্ত তারা 1/4 থেকে যদি রিটার্ন ওখান থেকে তারা 19 পর্যন্ত পেয়ে গেছে। হ্যাঁ, পুরোটাই পেয়ে গেছে। এক শ্রেণীর মানে অবসরপ্রাপ্ত কর্মচারী পেয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে অবসরপ্রাপ্ত কেএমসি বাদে। হ্যাঁ, না কেএমসি তো আমি বললাম দিতে আরম্ভ করেছে। হুম, হুম, হুম। হ্যাঁ, দিতে আরম্ভ করেছে, তাদের তো 50% দিয়েছে। হুম। 1/8 থেকে এই আপ টু মানে ডিসেম্বর 19 পর্যন্ত ওরা ক্যালকুলেশন করেছে। কি ক্যালকুলেশন করেছে? যেভাবে সবাই পেয়েছে, ওই যে ওই মানে পুরোনো পদ্ধতি। পুরনো পদ্ধতিতে করেছে। হুম। তাহলে আমরা কি দেখলাম যে ডিএটা যেই প্রসিডিওর মেনটেন করে দিয়েছে সেটাতে উনি এখন কিছু বলবে কি? বলতে পারবে না, কারণ এটা তো সর্বোচ্চ আদালত যখন আমরা বলবো যে মহামান্য আদালত দেখুন এই ব্যাপার, আদালত যখন নির্দেশ দেবে তখন দেবে। আমাদের এই একটা মানে ডেপুটেশনে উনি আমাদের বলে দিতে পারে যে এটা আমরা তো জানি যে বলে দিতে পারে না যে আপনার ঠিক আছে আমরা এই ওই 536 ধরেই ক্যালকুলেশন করে আমি দিয়ে দেবো, সেটা ওনার পক্ষে বলা সম্ভব না। তবে যেহেতু 18 তারিখে মিটিং রয়েছে, আপনারা কিন্তু একটা ভালো তথ্য পেয়ে গেলেন। কেননা আপনারা সংশয়ে ছিলেন যে এটা মনে হয় ওয়েস্ট বেঙ্গল এআইসিপিআই মেনে দিচ্ছে। না, পরিষ্কার বলেছে যে ওয়েস্ট বেঙ্গল সিপিআই মেনে আমরা করিনি। আমরা বললাম সেটা তো আমরা যেটা দেখছি, তাহলে এটা কিভাবে করলে? তখন বললো এইটা কিন্তু অনেকে জানে যে 1/7/2007 থেকে 31/12/2007 পর্যন্ত এই 1 বছর এই যে টোটাল যে ইটা সেটা কি 607 ছিল, 5ও না, সব 607। সেটাকে তারা 605 ধরে করেছে। হ্যাঁ, আমি আপনার সঙ্গে ভিডিও করাকালীন আপনি আগে একবার এই কথাটা উল্লেখ করেছিলেন আমাকে, যে ওখানে কিন্তু একটা 1 বছরের একটা ব্যাপার রয়েছে, সেই হিসাবে ধরলে ডিএ অনেক কমে যাবে। বেশি হলে ভাগের মতো, বেশি দিয়ে ভাগ করলে কম হয়। এই যাই হোক, গতকালকের আলোচনায় গ্র্যান্ট ইন এইড কর্মচারী ভুক্ত দের পক্ষ থেকে আপনারা কি কোনো প্রতিশ্রুতি পেলেন? কারণ এই বিষয়টি নিয়েই এখন সব থেকে বেশি উৎকণ্ঠা রয়েছে। হ্যাঁ, প্রতিশ্রুতি পেয়েছি। দেখুন, গ্র্যান্ট ইন এইডের কথাটাই আমরা প্রথমে তুলে ধরেছি। তার মূল কারণ দেখুন ব্যাপারটা কি, অধিকাংশ কর্মচারী গ্র্যান্ট ইন এইডের আমরা যে কোনো পোস্ট করলে গ্র্যান্ট ইন এইডের কথাটা অনেকেই তুলে ধরছে। তার মূল কারণ যে এছাড়া অন্যান্য অনেকেই তো আছে, তাদের থেকে শিক্ষাকর্মী তারাই অধিকাংশ। কারণ গ্র্যান্ট ইন এইডের তো সংখ্যাটা বেশি, খোদ রাজ্য সরকারি কাছ থেকে গ্র্যান্ট ইন এইড কর্মচারী বেশি। আমরা গ্র্যান্ট ইন এইডের কথাটা তুলে ধরলাম। আমরা বললাম যে দেখুন, যে খোদ রাজ্য সরকারি কর্মচারীরা ডিএর একটা অংশ পেয়েছে, কম হোক সেটা হলে পেয়েছে, কিন্তু গ্র্যান্ট ইন এইড কর্মচারীরা এখনো পায়নি। তখন তিনি বলল আমাদের গতকালও মিটিং হয়েছে, আমরা গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের দেব, তবে কোর্টের অর্ডার মোতাবেক তো হবে না। আমরা যে বিগত সরকার যে অর্ডারটা প্রকাশ করেছিল 998 এর P2 13 মার্চ 2026, সেটাকে ধরেই আমরা তাদেরকে দেব। এই প্রসিডিওর আমরা শুরু করেছি, এই মূল বার্তাটা তিনি দিলেন। এরপরে তো আমাদের আর তো কিছু বলার নেই। তারা দেবে ডেট না, সেটা বলেনি। আমরা বলছি কিরকম সময় লাগতে পারে। বললো দেখুন, এখনো তো সত্যি কথা বলতে তো মানে খোদ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হয়নি এখনো। আমাদের একটা, তখন তিনিই বললেন যে কেএমসির কোনো কর্মচারীদের টাকাটাও আমরা এখনো দিতে পারিনি, তা সেক্ষেত্রে তারা পাবে, একটু সময় তো লাগবে, সেটা আপনারা বলবেন অ্যাডজাস্ট করে নিতে। আমরা বললে তো হচ্ছে না। আপনারা যদি একটুখানি আবার একটা অর্ডার বার করেন, যেমন ডিএর অর্ডারটা বার করেছেন, ঠিক আছে অক্টোবরে পাবে, সেরকম একটা অর্ডার বার করে তারপরে আপনি 6 মাস সময় দিন না, বকেয়া পাবে, অসুবিধার তো কিছু নেই। কারণ ব্যাপারটা হলো যাদের প্রভিডেন্ট ফান্ডে ঢুকছে তারাও তো 2 বছর পরে পাবে। অর্ডারটা যদি বার করে তাহলে কনফার্ম হবে। এইটা বলেছি, তিনি শুনেছেন এই আর কি। এই ব্যাপারটা কলকাতা কর্পোরেশনের ব্যাপারটাতে যখন
পাচ্ছে না, তারা ডাটা পাঠাচ্ছে, ক্যালকুলেশন হচ্ছে না, তখন আমি একটা প্রস্তাব দিলাম, যেটা হচ্ছে দেখুন আপনারা কলকাতায় কেন ট্রেজারি করছেন না। বলি যে তখন বললো যে আপনার এই কথার সঙ্গে আমি 100% সহমত, আপনি আমার কথাটাই বললেন, আমরা এবার কলকাতায় মানে এই ট্রেজারি ট্রেজারি করার উদ্যোগ অর্থাৎ নেব। হ্যাঁ, কারণ তাহলে আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের যে হিসেব নিকেশগুলো আমাদের কাছে থাকবে। হুম। এই ব্যাংকের কাছে থাকার পরিপ্রেক্ষিতে এটা বহু দেরি হয়ে গেছে। ব্যাংক ঠিকমতো ডাটা না পাঠালে আমাদের কাছে কোনো ডাটা নেই, কারণ ও না থাকার কারণ হচ্ছে এডি থেকে সোজা ব্যাংকে চলে যায়। এই কারণে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। আমি তখন বললাম যে আপনি এন অ্যাকাউন্টসে তো অনেক ঘর আছে, একটা ঘর হলেই হয়ে যায়। আমি উদাহরণ দিলাম যে ব্যারাকপুরে একটা ঘর, 4 থেকে 5 জন মানে স্টাফ আছে, এত সামলাচ্ছে, তাহলে সেখানে ট্রেজারির মানে পেয়ান অ্যাকাউন্টসে একটা করে নিন, তাদের সঙ্গে সম্পৃক্ত থাকবে। কিন্তু এই যে বলছে যে সুপ্রিম কোর্টের অর্ডার নেই গ্রান্টিনাইটদের দেওয়ার জন্য, এই কথাটার মধ্যে কতটা যুক্তি আছে? দেখুন ব্যাপারটা হলো, ঘটনাটা দেখুন গ্র্যান্টিন এইড আর এখানে যে প্রথম থেকে যে অর্ডারটা হাইকোর্টেও আছে, ট্রাইব্যুনালেও আছে, গভর্নমেন্ট অফ মানে এমপ্লয়ি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই কথাটা তো আছে। হ্যাঁ, এই কথাটা পরিষ্কার আছে, তাদের দিয়ে দিতে হবে, এই কথাটা আছে। তো এখন গভর্নমেন্ট এমপ্লয়ি আর গ্র্যান্টিনেট এমপ্লয়ি, এটা তো পার্থক্য আছে, না, এটার মধ্যে তো পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে, কিন্তু আজ পর্যন্ত এমন কোন স্বাধীনতার পর থেকে ডিএ দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র সরকারি কর্মচারীরা পেয়েছে, গ্রান্টিনেট পায়নি, এবং রোপা অনুযায়ী তো কেস হয়েছে। তাহলে এই যে একটা ডিফারেন্স, পার্থক্য, হ্যাঁ, এটার জন্মটা একটা অনৈতিক বলে মনে হচ্ছে না? সেটা তো সেই কারণেই তো এটা বুঝতে পেরেছে, আগের সরকার বুঝতে পেরেছে তো বলেই তো ওখানে একটা অর্ডার বার করেছে। তবুও তিনিও তো কনসিডারের কথাই বলেছেন, কনসিডারের কথা বলেছেন। আমরা তো এই কথা বলেছি, আমরা তো বারবার বলেছি রোপা মেনে আমরা যেমন ডিএ পাই, গ্র্যান্টিনেট কর্মচারীরাও ডিএ পায়, এইটা বারবার বলেছি। এবং এক্ষেত্রে বারবার বলেছি, কিন্তু এবং শ্যামলদা যে ভিডিও করছে দেখছি, শ্যামলদা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার বলছে যে কোথায় কোথায় সুপ্রিম কোর্টের অর্ডারে গ্রান্টিং এইড কর্মচারীদের দিয়ে দেওয়ার কথা উল্লেখ রয়েছে, এখানে কোনো আলাদা করার বিষয় নেই। শ্যামলদা কথা কিন্তু বারবার ক্লিয়ার করছে, কিন্তু আমরাও তো এরকম কোনোদিন ভাবতে পারিনি যে বিষয়টি এরকম আলাদা হচ্ছে। কিন্তু আলাদা করছে কারা? আপনারা করছেন না, সংগঠনের নেতৃত্ব থেকে আপনারা করছেন না, সুপ্রিম কোর্ট করেনি। তাহলে এই একটা যে বিষয়ের জন্ম হলো, এর সোর্স কোথায়? ব্যাপারটা কি, এটা নিয়ে গ্র্যান্টিনেটের কথা বলার মতো কেউ ছিল না। আমরাও কিন্তু উত্থাপন করেছি ঠিকই, কিন্তু একটা গ্র্যান্টিনেট কর্মচারীর যদি একটা সংগঠন থাকতো, তাহলে তারা তো সত্যি কথা বলতে, তো তারা তখন যেহেতু দিয়ে মামলা, তারা তো তাদের কথাটাই বারবার বলতো। আমরা সে কথাও আমরা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বলেছি, দেখুন আপনি তো মিটিং, মানে চিফ সেক্রেটারি আপনি তো মিটিং দেখেছেন, সংশ্লিষ্ট 7টা দপ্তর, বলছি হ্যাঁ 7টা দপ্তর মিলে তো ফিনান্সের তো কেউ মানে সবাই রয়ে গেছে, তিনিও তখন ছিলেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। আপনি এবং চিফ সেক্রেটারি মিলে 7টা দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন, তার অর্ডার বেরিয়েছে, বৈঠক ফলপ্রসূ হয়েছে, আপনারা নির্দেশ দিয়েছেন ক্যালকুলেশন করে পাঠাতে, সেটা পাঠিয়েওছে, তার পরিপ্রেক্ষিতে অর্ডারও বেরিয়েছে, কিন্তু ডিএটা দেওয়া হয়নি। মানে মমতা ব্যানার্জি মাননীয় বিগত সরকারের আমলের কথা বলছি, কারণ তখন তিনিও ছিলেন, বলে হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে আমরা ডিএটা দেব। আর যার জন্য তো আমি বললাম তাহলে এখানে আপনারা যে কমপ্লায়েন্স রিপোর্টটা পেশ করেছেন, সেখানে এই যে এই কথাটা কেন বলেছেন যে আপনাদের ওখানে তো ডিএ উল্লেখ নেই, আমরা এই মানে আমার গ্র্যান্টিনেট কর্মচারীদের ডিএটা দেব, উল্লেখ করেছে তো 10 নম্বর পেজে আপনি দেখবেন আছে। সেক্ষেত্রে বলছি যাই হোক দেখুন যেভাবেই পাক, যাতে আমরা পাচ্ছি গ্র্যান্টিনেট কর্মচারীরা যাতে পায়, এই হচ্ছে মূল কথা। অর্থাৎ কনক্লুশন যেটা আসছে যে দিতে চেয়েছে, আমরা অর্ডারটার কথা বলেছিলাম, এবং সেই মমতা ব্যানার্জির আমলের যে একটা
নোটিশ, সেই নোটিশটাকে হাতিয়ার করে গভর্নমেন্ট দিতে চাইছে। হ্যাঁ 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 দাদা এবার এটা তো হুম, এটা তো ফিনান্স ডিপার্টমেন্টে, আমরা তো ফিনান্স সেক্রেটারির কাছে তো আমরা কথা বলতে গিয়েছিলাম না, ওই কিন্তু অর্ডারটা কবে তো দেবে, ফিনান্স ডিপার্টমেন্ট কবে দেবে, কোন থেকে পদ্ধতিতে বেরিয়েছে। দেবে সেটা এখনো পরিষ্কার হ্যাঁ, নয়। না সেটা এখনো পরিষ্কার না, সেটা আমাদের কোনো দেয়নি এখনো অর্ডারটা। আমরা ফাইনাল, আমরা বলেছিলাম দেরি হোক, কিন্তু আপনি একটা অর্ডার বার করুন, কারণ সরকারি অর্ডার থাকলে পরে কর্মচারীরা একটুখানি প্লিজড হবে। এটা এখন যদি পরবর্তীকালে বার করে এই আর কি। এবং সেই প্রেক্ষিত 18 তারিখে একটা ভাইটাল একটা মানে শুনানি আছে, সেখানে আমরা আগে থেকে বিকাশবাবুকে বলেছি, বিকাশবাবুকে ওই 998 অর্ডারটাও আমরা দিয়েছি, এখন সেই ব্যাপারে বলবে, দেখা যাক কি আর হয়। আপনারা মনে হয় মাননীয় ফিনান্স সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রভাত কুমার হ্যাঁ মিশ্রের কাছে একটা লিখিত জমা দিয়েছেন গ্রান্ট ইন এইড সম্পর্কে, তাতে আপনারা কি উল্লেখ একদম করেছেন? হ্যাঁ সেখানে আপনারা কি যেটা উল্লেখ বললাম করেছেন? তো, যেটা বললাম তো ওখানে লিখিত বার্তাটাই তো বললাম, দিনের পর দিন যে মানে যেটা লিখেছি, বুঝতে পেরেছি, যেটা বুঝতে পেরেছি। লেখা আছে সেক্ষেত্রে তো বলেছি। এখন কি ধরে ওই চিঠি ধরে বার করে আমরা তো চিঠি তো পোস্টও করেছি, আপনি ওখান থেকে দেখে নিন আমরা আহ, কি লিখেছি, ওখানে লিখে নিন। হ্যাঁ।